মোমেন্টস উইথ অনির্বাণে সবাইকে স্বাগত। আজকে আমরা সরল দোলক নিয়ে আলোচনা করব। সরল দোলক কি জিনিস? না, যদি একটা হালকা অপ্রসার্য সুতোর নিচে একটি ভারী ভরকে ঝুলিয়ে রাখা হয় এবং এই গোটা ব্যবস্থাটাকে কোনো একটা পয়েন্ট থেকে এইভাবে ঝুলিয়ে দেওয়া হয়, তখন তাকে আমরা সরল দোলক বলবো। এবং সেই সরল দোলককে যদি খুব কম বিস্তার নিয়ে, মানে লেফট রাইট তার মুভমেন্ট খুব ছোট কোণ তৈরি করবে শীর্ষে, এই ব্যাপারটা যদি থাকে, তখন তার যে গতির ধরনটা তাকে আমরা সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন বলি। এখন সরল দোলক সম্পর্কে বলতে গেলে কতগুলো জিনিস সম্পর্কে জানা দরকার। প্রথমে আমরা এই এই ছবিটার দিকে যদি তাকাই, এই ছবিটায় দেখা যাচ্ছে যে সরল দোলককে আমরা যে সুতোটা দিয়ে ঝুলিয়েছি, সেই সুতোটার দৈর্ঘ্য হচ্ছে স্মল এল। তার নিচে যে স্ফেরিক্যাল শেপের, গোলক শেপের যে ভরটা ঝোলানো আছে, তার ব্যাসার্ধ রেডিয়াস হচ্ছে স্মল আর। এই কারণে এই স্মল এল আর স্মল আর এর সামেশন এল প্লাস আর ইকুয়াল টু ক্যাপিটাল এল, এটা হচ্ছে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য। সরল দোলককে আমরা এই ও পয়েন্ট থেকে ধরা যাক ঝুলিয়ে রেখেছি। এবার আমরা এই ডায়াগ্রামটায় আসি। সরল দোলককে যদি এইভাবে তার যদি প্রাথমিক অবস্থান হয়, এই ড্যাশ ড্যাশ লাইন দিয়ে দেখা যাচ্ছে, এইখান থেকে আমি যদি একটা ক্ষুদ্র বিস্তারে, তার মানে কি এই শীর্ষে যে কোণটা তৈরি হচ্ছে, এখানে আমি থিটা দিয়েছি, সেই থিটার ভ্যালু যদি খুব কম হয়, এটা অ্যাকচুয়ালি 4 ডিগ্রির মধ্যে, 4 ডিগ্রির মধ্যে হলে সেটা সরল দোল গতি বা সিম্পল হারমোনিক মোশনকে পারফর্ম করে। যে আমি যদি 4 ডিগ্রি বিস্তারের মধ্যে এটাকে সরিয়ে দিই, বলটা যদি এই অবস্থান থেকে সরে এইখানে আসে, এসে ছেড়ে দিই, তাহলে কি হবে? বলটা বারবার এই পথে দুলতে থাকবে। কেন? কেন? তার কারণ হচ্ছে যে বলের যে ভর, সেটা তার স্থিরাবস্থা থেকে বিচ্যুত অবস্থায় বলের যে ভর, সেটা mg টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, নিচের দিকে কাজ করছে। এই বলটা দুটো উপাংশে ভেঙে যাবে। আমরা জানি বলের বিভাজন থেকে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই যে অ্যাঙ্গেলটা রয়েছে এটাও অবশ্যই থিটা হবে। সিম্পল জিওমেট্রি। এটা থিটা হলে বলের বিভাজনের নিয়ম থেকে আমরা বলতে পারি কি, এই ফোর্সটার এই উপাংশটা হবে হচ্ছে mg cos থিটা এবং এই উপাংশটা হবে হচ্ছে mg sin থিটা। এখন বব থেকে, বব মানে যে ভর পিণ্ডটা ঝোলানো হয়েছে, তার থেকে এই ও বিন্দুর দিকে সুতোর টানকে যদি আমি টি ভাবি, সেই টি টানটাকে নালিফাই করে হচ্ছে mg cos থিটা। তাই আমি লিখেছি টি ইকুয়াল টু mg cos থিটা। তাহলে পড়ে থাকছে কি, mg cos থিটা ফোর্সটা কাজ করছে না, তাহলে কাজ করছে অনলি mg sin থিটা। এন্ড হোয়াটস দ্য ডিরেকশন অফ mg sin থিটা? টুয়ার্ডস দ্য ইনিশিয়াল পজিশন অফ দ্য বব। তার ফলে কি হচ্ছে, mg sin থিটা বলটার প্রভাবে সেটা আবার তার প্রাথমিক অবস্থানে ফিরে আসবে, কিন্তু সেখানে সে দাঁড়াতে পারবে না। তার কারণ হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, গতিজাড্য। সে মুভ করে এরকম জায়গায় চলে আসবে, তখন তার উপর ওই একই ব্যাপারগুলো আবার উল্টো দিকে হবে। এইভাবে সে বারবার দুলতে থেকে একটা এসএইচএম কমপ্লিট করবে। তাহলে এই যে ফিরিয়ে আনার যে ফোর্সটা, যে ফোর্সটা তাকে ডিসপ্লেসড পজিশন থেকে, বিচ্যুত অবস্থান থেকে তাকে ফিরিয়ে আনছে, সেই ফোর্সটা হচ্ছে mg sin থিটা। তাহলে F ইকুয়াল টু আমরা লিখছি mg sin থিটা। এটা ফিরিয়ে আনার ফোর্স F। কেন মাইনাস দিলাম? সরি, মাইনাসের কারণ হচ্ছে ফোর্স যেদিকে কাজ করছে, ডিরেকশন অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট, দিস টু আর ইন অপোজিট ডিরেকশন। এই দুটো বিপরীত দিকে। বলটাকে আমি এই দিকে সরিয়েছিলাম, লেফট থেকে রাইটে সরানোতে রাইট থেকে লেফটের দিকে ফোর্সটা কাজ করেছিল, এইটা ইন্ডিকেট করতে মাইনাস এনেছি। এখন যেহেতু থিটার ভ্যালু খুব ছোট, আমরা জানি থিটার ভ্যালু যদি খুব ছোট হয়, তাহলে সাইন থিটা ইকুয়াল টু থিটা হয়ে যায়। তাই এর জায়গায় আমরা বসাচ্ছি মাইনাস mg থিটা। তাহলে
এবার সিম্পল জিওমেট্রি, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা থিটার ভ্যালু বের করছি, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স বাই এল। এক্সটা কি? এই ডিসপ্লেসমেন্টটা, আর এলটা হচ্ছে এই লেন্থ অফ দা পেন্ডুলাম। তাহলে আমরা থিটার জায়গায় বসিয়ে দিচ্ছি মাইনাস এমজি ইন্টু এক্স বাই এল। এইটা হচ্ছে ফোর্স। ফোর্স থেকে অ্যাক্সিলারেশন বের করার উপায় কি? ফোর্স বাই মাস। ফোর্স বাই মাস করলে আমাদের পড়ে থাকছে জিএক্স বাই এল। এইটাকে আমরা লিখছি, মাইনাস সাইনটা কন্টিনিউ করছে, এটাকে আমরা লিখছি মাইনাস ওমেগা স্কয়ার ইন্টু এক্স। কিভাবে লিখতে পারছি? কারণ ওমেগার জায়গায় আমরা বসালাম কি? আন্ডার রুট জি বাই এল। আন্ডার রুট জি বাই এল কে যদি আমি ওমেগা ধরি, তাহলে এইটাকে, এই জি বাই এল টার্মটাকে আমরা ওমেগা স্কয়ার লিখতে পারি। এই অবধি নিশ্চয়ই প্রত্যেকের ক্লিয়ার হলো। এবার সরল দোলকের পর্যায়কাল নিয়ে আমরা একটু আলোচনা করি। পর্যায়কাল কাকে বলে? একটা সম্পূর্ণ দোলন সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে আমরা বলছি, সময়টাকে আমরা বলবো তার পর্যায়কাল। দ্য টাইম রিকোয়ার্ড ফর ওয়ান কমপ্লিট অসিলেশন। মানে কি? ধরা যাক এটা তার ইনিশিয়াল পজিশন, আমি এটা ডিসপ্লেসড করে দুলিয়ে দিলাম, ইনিশিয়াল থেকে এইখানে এলো, আবার এখানে গেল, আবার এই যে ইনিশিয়াল পজিশনে ফিরে এলো, একটা কমপ্লিট দোলন বা ভাইব্রেশন এখানে কমপ্লিট হলো। আমরা এর ফর্মুলা জানি, যে টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে 2 পাই বাই ওমেগা। ওমেগাকে কি বলছি? ওমেগাকে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এক্ষেত্রে আমরা ওমেগার ভ্যালু এর আগে বের করে রেখেছিলাম রুট ওভার জি বাই এল। ওমেগার ভ্যালু আমরা সাবস্টিটিউট করেছিলাম, বের করিনি, সেটা বসিয়েছি, সেটাকে সিম্পলিফাই করলে বেরোচ্ছে এইটা 2 পাই রুট ওভার এল বাই জি। ইট ইজ দ্য ফর্মুলা অফ টাইম পিরিয়ড অফ আ সিম্পল পেন্ডুলাম। এই ফর্মুলা থেকে খুব সহজে আমরা জি এর ভ্যালু বের করতে পারি। কোন জি? না স্মল জি। স্মল জি কাকে বলে? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অর্থাৎ পৃথিবীর অভিকর্ষের জন্য অবাধে পতনশীল বস্তুতে, ফ্রি ফলিং বডি, তার মধ্যে যে অ্যাক্সিলারেশন তৈরি হয় তাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটাকে স্মল জি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এই টার্মের মধ্যে আমরা কিন্তু স্মল জি কে দেখতে পাচ্ছি খুব সহজেই। এই ইকুয়েশনটাই যদি স্কোয়ারিং বোথ সাইড করি, তাহলে এই টার্মটা আসছে, যেখান থেকে জি এর ভ্যালু বেরোচ্ছে 4 পাই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল টি স্কোয়ার, যেখানে এলটা হচ্ছে এফেক্টিভ লেন্থ অফ পেন্ডুলাম, পেন্ডুলামের কার্যকর দৈর্ঘ্য, আর এটা হচ্ছে তার টাইম পিরিয়ড। এখন আমি যদি একটা নিজের হাতে পেন্ডুলাম বানিয়ে তার কার্যকর দৈর্ঘ্যটা আমি নির্ণয় করতে পারি খুব সহজেই, কোনো স্কেল দিয়ে, কোনো রকম টেপ দিয়ে, যেগুলো দিয়ে মেজারমেন্ট টেপ দিয়ে আমরা সেটা মেজারমেন্ট করতে পারি। এবার পেন্ডুলামটাকে সাসপেনশন হতে দিই খুব স্মল ডিফ্লেকশন অ্যাঙ্গেলে, তাহলে কি হচ্ছে? কতগুলো অসিলেট করবে, ধরা যাক 20টা অসিলেশন আমরা নিলাম, 20টা অসিলেশন নিয়ে তাকে 20 দিয়ে ভাগ দিলে আমি একটা অসিলেশন পাবো। এখন প্রশ্ন আসছে যে একটা অসিলেশন কেন নিলাম না? একটা অসিলেশন নিলাম তার কারণ হচ্ছে ওই ছোট্ট বিস্তারের মধ্যে একটা অসিলেশন এত তাড়াতাড়ি হবে যে তার সময়টাকে রেকর্ড করা খুব কঠিন। আমরা যদি 20টা বা 30টা বা 40টার একসঙ্গে নিই টাইম, কমপ্লিট অসিলেশনের টাইম, হ্যাঁ, কোনো একটা কি বলে ওটাকে স্টপ ওয়াচ দিয়ে, আর তারপরে তাকে যে যত সংখ্যক কম্পিউটার অসিলেশন নিয়েছি তাকে তাই দিয়ে ভাগ দিই, তাহলে আমরা টি এর ভ্যালু পাবো। তাহলে এই ভ্যালুগুলো যদি এখানে সাবস্টিটিউট করি, তাহলে যেখানে এই এক্সপেরিমেন্টটা করা হচ্ছে সেইখানকার জি এর ভ্যালু বেরোয়। আমরা কিন্তু সবাই জানি যে জি এর ভ্যালু, এই স্মল জি এর ভ্যালু, ইট ইজ নট কনস্ট্যান্ট। পৃথিবীর বিভিন্ন জায়গাতে জি এর ভ্যালু বিভিন্ন রকম হয়। মেরু এলাকায় যা হয়, অভিকর্ষীয় এলাকায়, সরি, মেরু এলাকায় যা হয় তোমার বিষুব এলাকায় তার থেকে আলাদা হয়। যাই হোক, তুমি যেখানে এক্সপেরিমেন্ট করবে সেইখানে জি এর ভ্যালু বেরোবে।
এই জি এর ভ্যালু বের করতে গেলে পাই এর ওই চিরকালীন ভ্যালু পাই ইকুয়াল টু 3.14 কে তো বসাতেই হয়। আর 4 পাই স্কোয়ার এই টার্মটা খুব চালু টার্ম ফিজিক্সে, এটার ভ্যালু হচ্ছে 39.44। আমরা ডাইরেক্ট এই ভ্যালুটাও বসিয়ে দিতে পারি, এটা খুব জরুরি বিষয় নয়, পাই 3.14 ধরে কাজ করলেও চলবে। তাহলে এইভাবে আমরা সহজেই একটা সিম্পল পেন্ডুলাম স্টাডি করলাম এবং সেখান থেকে কি করে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অভিকর্ষজ ত্বরণ কোন জায়গায় বের করা যায় আমরা দেখলাম। এই ভিডিও থেকে তোমরা যদি একটু উপকার পেয়ে থাকো, তোমাদের ভালো লেগে থাকে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং পারলে শেয়ার করে দাও। শিগগিরই ফিরে আসছি আবার একটা ফিজিক্সের কোনো টপিক নিয়ে।